এই পিচ্চি ছেলে শোনো, আমাকে বিয়ে যখন করেছো তখন এভাবে দূরে সরে থাকা যাবে না। আমাকে তোমার বউয়ের সব অধিকার দিতে হবে। এমন দূরে দূরে থাকলে একদম মাথায় তুলে আছাড় দেব। আসো, আমাকে একটু কিসুমিসু দাও। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনি আমার অফিসের বস, তার উপরে বয়সে আমার থেকে 4 বছরের সিনিয়র। আপনাকে কিভাবে আমি কিছু মিছু দেই? কেন? আমি যে তোমার সিনিয়র এটা তোমার বিয়ে করার আগে মনে ছিল না? এখন তো আমি কোনো বাহানা শুনবো না। আসলে বড় স্যার এমনভাবে বলল আপনাকে বিয়ে করতে, তাই আমি আর বারণ করতে পারিনি। ওই মানুষটার জন্যই তো আজ আমি এত দূর অবধি আসতে পেরেছি। এই অনাথ আমিটাকে আজ উনি প্রতিষ্ঠিত করেছে, তাই ওনার কথা ফেলতে পারিনি। সেসব তোমার আর তোমার বড় সাহেবের ব্যাপার। বিয়ে যখন আমাকে করেছো তখন বউয়ের হক আদায় করো। তুমি এখন আমাকে কিসুমিসুও দেবে আর ওইসব ফিরেও করবে। আমি কোনো কথা শুনতে চাই না। নাও শুরু করো। কিছু মিছু আর ইয়ে ফিয়ে বলতে? আরে তুমি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি? বোঝো না, দুধু খাও। বিয়ের পরে আর সব কাপল বাসর রাতে যা করে তাই করবে। আদর টাদর আর কি, বুঝতে পারছো নাকি প্র্যাকটিক্যালি বুঝাবো? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। একটা মেয়ে হয়ে এসব বলছেন? আপনার লজ্জা শরম নাই নাকি? সিসি, এ কেমন মেয়ের পাল্লায় পড়লাম আমি? আরে আজব, বিয়ে করেছো তো ওইসব করবে না নাকি? আসছে আমার সাধু পুরুষ। আমি না বললেও যে তুমি ওইসবের সুযোগ খুঁজতে তা খুব ভালো করে জানা আছে আমার। এখন এসব নাটক বাদ দিয়ে আসল কাজ শুরু করো তো। রাত অনেক হলো, আমাকে আবার ঘুমাতে হবে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সকাল সকাল কেন উঠতে হবে? কাল তো শুক্রবার, অফিস অফ। আরে বাবা, নতুন বউ যদি সকাল সকাল না ওঠে তাহলে সবাই কি ভাববে বলো তো? তোমার কাকা কাকি, জ্যাঠা জেঠি সবাই তো টের পেয়ে যাবে যে রাত জেগে ওইসব করতে গিয়ে সকালে উঠতে পারিনি। তখন আমার মান সম্মান থাকবে আর? আপনি তো দেখছি খুব ফাজিল। সে কখন থেকে ওইসব করেই যাচ্ছেন। যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। হুম, তা হবে না। আগে ওইসব তারপর ঘুম। না হলে বাসরের ফিলিংসটাই তো থাকবে না। আরে বাবা, সব হবে, একটু সময় দিন আমাকে। এভাবে বললেই কি ওইসব করা যায় নাকি? আজব। প্লিজ আপনি গিয়ে ঘুমান। আচ্ছা ঠিক আছে, ঘুমাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আগে আমার কপালে একটা কিস দাও, আর আমার সাথে তুমিও ঘুমাবে, আর আমাকে তোমার বুকের ভেতরে জড়িয়ে ধরে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করুন। করলাম, এবার কিস দাও। রাফি টুপ করে আয়রার কপালে একটা কিস দিল। আয়রা মুচকি একটা হাসি দিল। এবার তো গিয়ে ঘুমান। তুমি হয়তো ভুলে গেছো আমি কি বলেছিলাম। আমার সাথে তুমিও ঘুমাবে, তাও আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। ইয়া মাবুদ, এটা মেয়ে নাকি আরো কিছু? বিড়বিড় করে কিছু বললে? কই না তো। চলুন ঘুমাতে চলুন, অনেক রাত হয়েছে। রাফি আর আয়রা গিয়ে শুয়ে পড়ে। আয়রাকে জড়িয়ে ধরতে রাফির একটু অস্বস্তি হতে থাকে। যতই হোক, ওর থেকে 4 বছরের বড় আয়রা, লজ্জা তো একটু লাগবেই। আয়রা নিজে থেকে এসেই রাফির বুকে মাথা রাখে। রাফির হাত টেনে ওর নিচের উপরে নেয়। নিজেও হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রাফি নিজেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আয়রা গোসল করে আয়নার সামনে বসে চুল আঁচড়াতে থাকে। ওর পরনে পিচ কালারের একটা সিল্কের শাড়ি। ফর্সা চামড়ায় রংটা একেবারে ফুটে উঠেছে। রাফির ঘুম ভাঙলে আয়রার এমন রূপ দেখে ও হাঁ করে তাকিয়ে থাকে। আগে পরে সবসময় আয়রাকে অফিসের ফর্মাল ড্রেসেই দেখেছে। এই প্রথম এমনভাবে দেখে ও চোখ ফেরাতে পারে না কিছুতেই। অমন ক্যাবলা কান্তের মতো তাকিয়ে আছো কেন? ক্রাশ টাশ খেলে নাকি? না আসলে তেমন কিছু না। এর আগে কখনো আপনাকে শাড়িতে দেখিনি তো, তাই। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। বাবা, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? তুমি আমার প্রশংসা করলে, এমনি সময় তো অফিসে আমার সাথে কথাও বলো না তেমন। আজকে কি হলো? যাও বলো, তাও মাথা একেবারে নিচু করে। তখন তো আপনি আমার অফিসের বস ছিলেন, আর এখন তো এখন তো কি? হ্যাঁ, এখন তো আপনি আমার বউ হয়েছেন। বড় হয়ে বউয়ের প্রশংসা করব না তো আর কার প্রশংসা করব শুনি? এই তো বাচ্চা লাইনে এসেছো। কালকে রাতে এমনি ভালো সেজে থাকার নাটক করেছিলে, তাই না? যাই হোক, সকাল তো কম হলো না। চলো খেতে চলো। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করো না কেমন? কথাটা বলে
আয়রা নিচে ডাইনিং টেবিলে চলে যায় খেতে। রাফি তখনও এসে পৌঁছায়নি। ডাইনিং টেবিলে রাফির কাকা কাকি, জ্যাঠা জেঠি, কাজিনরা সবাই উপস্থিত। আরে ভাবি, তোমাকে তো আজ পুরো ঝাক্কাস লাগছে দেখতে। ভাইয়া তো একেবারে বাম্পার মেরেছে তোমাকে বিয়ে করে। থ্যাংক ইউ আমার কিউট ননদিনী। ওরকম শাড়িতে সবাইকেই সুন্দর লাগে, শুধু মুলার মতো ফর্সা হলেই কেউ সুন্দর হয়ে যায় না। চেহারার গঠন বলেও একটা কথা আছে। কেন অনু, আমার চেহারার গঠন কি খারাপ নাকি? না, আছে মোটামুটি। নাকটা একটু চ্যাপটা, কেমন চাকমাদের মতো দেখতে লাগে। কিছু মনে করো না প্লিজ। এসব কি হচ্ছে আপু? ভাবিকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তুমি কেন এভাবে বলছো? এটা কিন্তু ঠিক না। তুই বেশি বুঝিস আমার থেকে। একদম চুপ করে খাবার খা, বেশি বকবক করবি না একদম। অনু তো ঠিকই বলেছে, আসলেই তো ওর চেহারাটা কেমন যেন চাকমাদের মতো দেখতে লাগে। তুমি কিছু মনে করো না আয়রা। কি বলো তো, আমার অনুটা না যা সত্যি তাই বলে সব সময়। সেটাই, কি দেখে যে এমন চাকমার মতো মেয়েকে বিয়ে করলো। এত করে বললাম আমাদের অনুকে বিয়ে কর, ঘরের মেয়েও ঘরে থাকলো, তা না নিজে থেকে গিয়ে এই মেয়েকে বিয়ে করে আনলো, তাও আবার ওর থেকে 4 বছরের বড়। হচ্ছে। এই নাও, আমি আমাদের দুজনের খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। খাবার হঠাৎ রুমে নিয়ে এলেন যে, কোনো সমস্যা? না তেমন কিছু না, আমার আসলে ইচ্ছে হচ্ছে আমার পিচ্চি বড়ের হাতে খেতে। ডাইনিং এ তো বড়রা সবাই বসে আছে, তাই রুমে নিয়ে এলাম। তাদের সামনে ব্যাপারটা কেমন একটা দেখায় না বলো? ও আচ্ছা, ম্যাডামের তাহলে আমার হাতে খাবার শখ জেগেছে। আসুন তাহলে আপনাকে খাইয়ে দেই। আমার 7টা না 5টা না একটা মাত্র বর, তার হাতে খাওয়ার শখ জাগবে না? আর তাছাড়া স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত, একে অপরকে খাইয়ে দেওয়া সুন্নত, বুঝলে পিচ্চি? বুঝলাম। এখন বসুন এখানে। আপনার নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। এমন ভাবে বলছো যেন তোমার খিদে পায়নি। তেমনটা আমার আসলে সকালে না খেয়ে থাকার অভ্যাস আছে। বাবা মা নেই তো, তাই খেলাম কি খেলাম না সেদিকে নজর দেওয়ারও কেউ নেই। সকালে যেদিন তাড়াতাড়ি ঘুম ভাঙে খেয়ে অফিসে যাই, যেদিন দেরি হয় সেদিন না খেয়ে অফিসে ছুটি। এই জন্যই তো তুমি এমন রোগা। এখন তো আমি আছি তোমার বউ, এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো। তোমাকে বেশি বেশি খাইয়ে দেখবে কিছুদিন এর ভেতরেই কেমন মোটু বানিয়ে দেব। এখন হা করো তো, আগে তুমি খাবে তারপর আমি খাবো। আয়রার কথা শুনে রাফি হাঁ করে আয়রার বাড়িয়ে দেওয়া স্যান্ডউইচে কামড় দেয়। তারপর নিজেও একটা স্যান্ডউইচ আয়রার দিকে বাড়িয়ে দেয়। আয়রা মুচকি হেসে স্যান্ডউইচে কামড় বসায়। এভাবে দুজন দুজনকে খাইয়ে দেওয়া শেষে আয়রা বলে, অফিসের প্রজেক্টের সাথে সাথে এখন থেকে আমাকে এই ফ্যামিলির পলিটিক্যাল প্রজেক্টও সামলাতে হবে। কত কাজ আমার। মানে কিছু না, তোমারও তো বুঝতে হবে না। কি করছো রাফি ভাই? আরে অনু, আয় বস। অন্য সময় তো টেবিলে সবার সাথে বসেই খাও, বউ আসতেই আমাদের সবাইকে পর করে দিলে। একটা বিবাহিত কাপলের রুমে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয়, এই ম্যানার্সটা কি তোমার নেই নাকি অনু? আমি তো সবসময় রাফি ভাইয়ের ঘরে এভাবেই আসি। কই, রাফি ভাই তো কখনো আমাকে বারণ করেনি। তখন তো তোমার রাফি ভাই অবিবাহিত ছিল, এখন তার বউ আছে। এখন যেমন মনে করো আমি এখন হুট করেই তোমার রাফি ভাইকে চুমু খেতে পারতাম, বা জড়িয়ে ধরে তার কোলে উঠে বসে থাকতে পারতাম। আর সেই সময় যদি তুমি এমন নক না করে ঢুকতে, তখন ব্যাপারটা কেমন একটা হয়ে যেত না? বড় ভাই আর ভাবির রোম্যান্সের ভেতরে ঢুকে পড়াটা কি অভদ্রতা নয়? ছি ছি, কি সব নির্লজ্জ কথাবার্তা। এই মেয়ের মুখে কিছুই আটকায় না নাকি? কেমন বেয়াদবের মতো কথা বলে। অনু ভুলে যেও না, সম্পর্কে উনি তোমার ভাবি হয়। আমার স্ত্রীকে কেউ বেয়াদব বলবে সেটা কিন্তু আমি টলারেট করব না। ফার্দার যেন তোমাকে ওনার সাথে এভাবে কথা বলতে না শুনি। আর উনি তো ভুল কিছু বলেনি। তোমার উচিত এখন থেকে আমাদের রুমে আসলে নক করে আসা। তুমি তো দেখি একদিনেই বউয়ের হাতের পুতুল হয়ে গেছো। আর আসবোই না আমি তোমাদের রুমে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। কাকিয়া আসলে ওকে অতিরিক্ত লাই দিয়ে এমন বানিয়েছে। কাকে কি বলতে হয় না হয় সেটা ও বোঝে না। আরে ধুর, ওইসব বালছাল আমি গায়ে মাখি। তোমার এই বোনকে কয়েকদিনের ভেতরে আমি ভদ্রতা শিখিয়ে দেব। আর তুমি সব সময় আমাকে আপনি আপনি বলো কেন? হ্যাঁ, আমি কি তোমার
বড় বোন লাগি যে আপনি করে বলো, এখন থেকে আমাকে তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আপনাকে তোমাকে তুমি করেই বলবো। এই তো, এই না হলে আমার লক্ষ্মী বর। আচ্ছা, হিসেব মতো তো আজকে আমাদের বউ ভাত হওয়ার কথা, সেটা কি হবে না? কোনো আয়োজন দেখছি না যে। হ্যাঁ হবে তো, বাসায় না কমিউনিটি সেন্টারে হবে। ওইদিকে সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। এখন একটু পরে পার্লার থেকে মেয়ে আসবে তোমাকে সাজাতে। তোমার সাজা হয়ে গেলেই আমরা বেরোবো। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে অনু আয়রার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বেরিয়ে যায়। ওদের কথা শেষ হয়ে পারে না, তার ভিতরে তনু দরজায় নক করে। ভেতরে আসবো ভাইয়া? আয়। ভাইয়া, পার্লার থেকে 4টা মেয়ে এসেছে, ওদের নিচে ড্রয়িং এ বসতে বলেছি। আচ্ছা এক কাজ কর, ওদের ভিতর থেকে 2জনকে আমাদের রুমে পাঠিয়ে দে, আর 2জনের কাছে তুই আর অনু সেজে নে। আমাদের তো বেরোতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি 2জনকে পাঠিয়ে দিচ্ছি। তুমি ওদের থেকে সেজে নাও, আমি তোমার লেহেঙ্গা ট্রেলারের থেকে নিয়ে আসছি। ওদের বলো তোমার লেহেঙ্গা বেবি পিঙ্ক কালারের, সেই হিসেবে যেন সাজাই। আচ্ছা ঠিক আছে। রাফি চলে যেতেই অনু, তনু আর পার্লারের 4টা মেয়ে আয়রার রুমে আসে। অনু আর তনু নিজেদের ড্রেস পরে এসেছে। অনুর পরনে ল্যাভেন্ডার কালারের একটা গাউন, আর তনু পরেছে ব্ল্যাক কালারের গাউন। অনু তনু 2 বোনের ভিতরে অনু দেখতে একটু কালো, কিন্তু তনু আবার উজ্জ্বল ফর্সা, তবে আয়রার থেকে একটু কম। আরে এসে গেছো তোমরা, এসো সাজা শুরু করো, আমাদের তো আবার কমিউনিটি সেন্টারে যেতে হবে। হ্যাঁ, জানা আছে আমাদের। আপু, আপনারা আগে আমাকে সাজিয়ে দিন তো, এত হেভি গাউন পরে খুব অস্বস্তি হচ্ছে আমার। বউ ভাতটা তো ভাবির, তাই ভাবিকে আগে সাজাতে দাও আপু। ভাবির সাজা হলে তারপর না হয় আমরা সাজবো। আমি কারোর জন্য ওয়েট করতে পারবো না, আমি আগে সেজে নিই, তারপর তোরা দুজন সাজবে। সরি অনু, আগে আমি সাজবো, বৌভাতটা তো আমার। আর তাছাড়া বিউটিশিয়ানদের আনাও হয়েছে আমাকে সাজানোর জন্য, তাই তুমি পারলে একটু অপেক্ষা করো, আর না হয় নিজেই সাজো। টাকাটা আমার ভাইয়ে দিয়েছে ওদের, তাই তুমি এত বেশি বুঝবে না। সে তোমার ভাই হওয়ার আগে এখন সে আমার হাজবেন্ড, তাই তার সব কিছুর উপরে সবচেয়ে বেশি অধিকার আমার। তাই বেশি কথা না বলে ওখানে চুপচাপ বসো। কিছু সময় পরেই আয়রা, রাফি আর বাসার সবাই কমিউনিটি সেন্টারে এসে পৌঁছায়। ওদের আসার কিছু সময় বাদেই আয়রার পরিবারের লোকজন এসে পৌঁছায়। আয়রার বাবা মা, কাকাই কাকিয়া, কাকাতো ভাই তন্ময়, বড় বোন নাইরা আর তার হাজবেন্ড হৃদয়। মা, বাবা, কাকাই, কাকিয়া, আপু, তোমরা এসেছো? আমি তোমাদের সবাইকে অনেক মিস করেছি। মিস তো আমরাও তোমাকে অনেক করেছি মামুনি। আজকে তোমাকে আমাদের সাথে করে নিয়ে যাব নাইরে। তোমাকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে মামুনি। থাক, বাদ দাও তোমরা। সত্যি মিস করলে বিয়ে দিয়ে এভাবে পর করে দিতে নাকি? মেয়ের তো দেখি অভিমান হয়েছে। রাগ করো না মামুনি, বিয়ে তো সব মেয়েকেই একদিন করতে হয়। আরে আঙ্কেল আন্টি আপনারা এসে গেছেন, আসুন আসুন ভিতরে আসুন। আমাদের নিয়ে এত ব্যস্ত হতে হবে না, চলো ভেতরে চলো। কি যে বলেন না বড় স্যার, আজকে আপনি আছেন বলেই তো আমি এত দূর অবধি আসতে পেরেছি, না হলে কবেই মুখ থুবড়ে পড়তাম। সেদিন বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পরে আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে তো আমি আজকে এখানে উপস্থিতই থাকতে পারতাম না। এইভাবে বলো না। আপনার সাপোর্ট ছিল সব সময়, তাই আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। আপনাদের এত বড় কোম্পানিতে কাজ করছে, এটা সম্পূর্ণ ক্রেডিট আপনার। তুমি যে কি বলো না। হ্যাঁ, আমি হয়তো সবসময় তোমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছি, কিন্তু আজকে তুমি এই পজিশনে দাঁড়িয়ে আছো সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়, নিজের যোগ্যতায়। হয়েছে হয়েছে, এবার থামো তোমরা, এখন ভেতরে চলো। আয়রার পরিবারের লোকজনদের ভেতরে আসতে দেখে রাফির জেঠি আর কাকি এগিয়ে আসে। আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আর থাকবো বলুন, এমন এক 20 কাটাকে আমাদের ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, যার না আছে ভদ্রতা আর না দেয় বড়দের কি সম্মান। এমন মেয়ে ঘরে থাকলে কোনো পরিবারের লোক আর ভালো থাকে বলুন তো? আমি আসলে জানি না ওর সাথে আপনাদের কি হয়েছে, কিন্তু ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওর হয়ে আমি ক্ষমা চাইছি। প্লিজ আমার মেয়েটাকে ক্ষমা করে দেবেন।
আজকে তো নিয়ে যাবেন নিজেদের মেয়েকে সাথে করে, পারলে একটু আদব কায়দা শিখিয়ে পড়িয়ে পাঠাবেন। এমন বেদ্যপ মেয়ে আমার হলে কবেই মেরে ফেলতাম। এভাবে বলবেন না বিয়ান, আমি ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে পাঠাবো। ও আর কোনো অন্যায় করবে না। আপনারা প্লিজ ওকে ক্ষমা করে দেন। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। এসব কি হচ্ছে মা? আমি কোনো অন্যায় করিনি যে তুমি এইভাবে ওনাদের সামনে ক্ষমা চাইবে। আয়রা ঠিকই বলেছে, তুমি ওনাদের কাছে ক্ষমা কেন চাইছো? আমি আমার মেয়েকে চিনি, ওর শিক্ষা দীক্ষা নিয়ে আমি যথেষ্ট কনফিডেন্ট। আমার মেয়ে কখনো এমন কোনো কাজ করতে পারে না যার জন্য ওর বাবা মাকে কারো কাছে ক্ষমা চাইতে হবে। বাবা একদম ঠিকই বলছে মা, তুমি একদম কারো কাছে ক্ষমা চাইবে না বলে দিলাম। রাফি, এসব কি হচ্ছে? তোমার কাকি জেঠি মিলে সে কখন থেকে আমার মা বাবাকে অপমান করছে, তুমি কি কিছু বলবে না তাদের? বড় স্যার মানে আঙ্কেল আন্টি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না ওনাদের ব্যবহারে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কাকিয়া, জেঠি, এসব কি শুরু করলে তোমরা বলো তো? ওনারা আমাদের গেস্ট, কোথায় ওনাদের আপ্যায়ন করবে তা না করে কথা শোনাচ্ছ। তোমাদের থেকে এমনটা আশা করিনি আমি। আঙ্কেল আন্টি, আপনারা সবাই আসুন, ওই দিকটাই চলুন, এখানে থাকতে হবে না। দাঁড়াও রাফি, আমার কিছু বলার আছে ওনাদের। এখন এসব থাক, আজকে আমাদের জন্য একটি স্পেশাল দিন। আমি চাই না এই দিনটা কোনোভাবে নষ্ট হয়ে যাক। ঠিক আছে, চলো ওদিকটায়। দেখলে ভাবে রাফি কেমন ওর বউ আর শ্বশুর বাড়ির পক্ষ নিল। এই ছেলে তো আমাদের হাত থেকে বেরিয়ে গেল গো। এতদিন যেই কারণে এই অনাথটাকে খাইয়ে পড়িয়ে বড় করলাম, সেটা তো মনে হয় না আর পূরণ হবে। তেমন কিছু হবে না ছোট, আমি বেঁচে থাকতে তেমন কিছু হতে দেব না। এই মেয়েকে যেভাবেই হোক রাফির জীবন থেকে বের করে দিতে হবে, না হলে এই মেয়ে আমাদের উদ্দেশ্য পূরণ করতে দেবে না। এই মেয়ে তো মনে হয় না রাফিকে এত সহজে ছাড়বে। দেখো না, সবসময় কেমন চীনা জোকের মতো লেগে থাকে। ছাড়তে তো ওকে হবেই। ও যদি না ছাড়ে তবে ওকে এই দুনিয়া ছাড়তে হবে। 20 বছর আগে যেমন রাফির বাবা মাকে ছাড়তে হয়েছিল, আমাদের উদ্দেশ্য পূরণের সাথে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি চিরদিনের জন্য সরিয়ে দেব। ঠিক আছে, এখন আর এই বিষয়ে কথা না বলি, যখন তখন যে কেউ শুনে ফেলতে পারে, পরে আমাদের না ফেঁসে যেতে হয়। চলো খাবারের দিকটায় যাই। ওই মেয়ে নায়র থেকে ফিরলে ওর একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ চল। আয়রা, আমি শুনেছি রাফি নাকি তোর থেকে 4 বছরের ছোট। নিজের থেকে এত কম বয়সী একটা ছেলেকে বিয়ে করা কি তোর উচিত হলো? আরে কি বলছো আপু, বলো, অনেক ভালো হয়েছে। পিচ্চি মানুষ যখন যা বলি শোনে, একটা আদেশও অমান্য করে না। সে না হয় বুঝলাম, কিন্তু তারপরও এই কাজটা ঠিক হয়নি। একে তো তোমার বয়সে ছোট, তার উপরে বাপ মাইয়ের ঠিক নেই, আবার তোমার নিজের কর্মচারী। মানুষ তো হাসবে এসব শুনলে। সে তো আপনি নিজেও আমার বাবার আন্ডারে চাকরি করেন, আর তাছাড়াও অন্তত আপনার মতো আমার বাবার রেফারে জামাই হওয়ার ফায়দা তুলে চাকরি করে না। নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছেও, ওর জন্য আরো ভালো ভালো চাকরির অফার আসে। শুধুমাত্র বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে ও আমাদের অফিসে চাকরি করে, না হলে ওর চাকরির অভাব হতো না। আর যদি বলেন বাবা মায়ের কথা, তো শুনুন, ওর একটা জন্ম পরিচয় আছে। ওর বাবা মা ছিল যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই বাপ মায়ের ঠিক নেই বলার রাইট আপনার নেই। তুমি তো দেখছি একদিনেই প্রতিবক্ত হয়ে গেছো। তা জাদুটোনা করেছে নাকি তোমাকে তোমার বর? আসলে কি বলুন তো, ওর না আসলে ওইসব করার প্রয়োজন নেই। আমার বর মাশাল্লাহ অনেক সুন্দর, কোয়ালিফাইড। আরে বুঝলে না, গোবর থেরাপি। গোবর থেরাপির নাম শুনেই তোমার আপুর জ্ঞান ফিরে গেছে। বলেছিলাম না, এই থেরাপি দিলে মরা মানুষও জেগে ওঠে। তোমার আপু তো সামান্য অজ্ঞান হয়ে গেছিল, তাই শুধু গোবর থেরাপির নাম শুনেই জেগে গেছে, তাই না অনু? হ্যাঁ তাই তো, নাম শুনেই কিভাবে যেন জ্ঞান ফিরে আসলো। ঠিক আছে চলো এখন, এটা তো ভাবির রুম, আমাদের রুমে চলো। হ্যাঁ চল। যাওয়ার আগে অনু রাগী চোখে একবার আয়রার দিকে তাকায় আর মনে মনে বলে, ইচ্ছে করে এটা করলে তো ঠিক আছে, একবার ফেল হয়েছে তো কি হয়েছে? তোমাকে আমি কিছুতেই রাফি ভাইয়ের সাথে সুখে সংসার করতে দিব না, কিছুতেই না। মনে মনে কথাটা বলেই অনু চলে যায়। অনু চলে যেতেই আয়রা হাসতে থাকে। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। পুরো একটা অফিসের স্টাফ সামলাই আমি, আর সেখানে তোমার মতো একটা মেয়েকে সামলাতে পারবো না।
তোমার এইসব শয়তানি কাজকর্ম যদি বন্ধ না করেছি তো আমার নামও আয়রা না। কি ব্যাপার, একা একা এমন হাসছো কেন? জিন ভূতে ধরলো নাকি? আরে না, আমাকে জিন ভূতে কি ধরবে, আমি নিজেই তো ওদের বস। মাঝে মাঝে আমারও সেটাই মনে হয়। কিছু বললে? করি না তো। আচ্ছা ফ্রেশ হয়ে এসো, ঘুমাতে হবে তো। আসলেই ঘুমাবে? ঘুমাবো না তো কি মশা মারবো নাকি আজব? কেন, আজকে আর তোমার কিছু মিছু ইয়ে লাগবে না? দেখো, আমি কিন্তু আজকে তোমার সাথে ওইসব না করে তোমাকে ছাড়ছি না। রাফির কথা শুনে আয়রা একটু ঘাবড়ে যায়। রাফি ওর দিকে কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। একটু একটু করে আয়রার দিকে আসতে থাকে। আয়রাও ভয়ে পেছাতে থাকে। ও ওইসব মানে কোন সব? তুমি তো আমাকে শেখালে, এখন নিজেই ভুলে গেলে। আর এই বিয়ের পরে বাসর রাতে হাজব্যান্ড আর ওয়াইফ যেই সব করে ওই সব। আর তুমি এমন তোতলাচ্ছ কেন? হ্যাঁ দেখো আজকে আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমি যাও ফ্রেশ হয়ে এসে ঘুমাও। হুম, এটা তো শুধু তোমার মুখের কথা, তোমার মনের কথা তো ভিন্ন। যাই হোক, এসো শুরু করি। রাফির কথায় আয়রা একটা শুকনো ঢোক গেলে পেছনে সরতে সরতে দেয়ালে এসে পিঠ ঠেকে যায় ওর। রাফি একটা শয়তানি হাসি দিয়ে ওর দুপাশে হাত দিয়ে ওকে আটকে দিয়ে ধীরে ধীরে ওর কাছে এগোতে থাকে। আয়রা চোখ বন্ধ করে নেয়। রাফি ওর কানের কাছে মুখ নিয়ে এসে বলে, তোমাকে এমন ভিতর চেহারায় খুবই সুন্দর লাগছে। আই লাইক ইট। সবসময় চেহারাটাকে এভাবেই রাখবে। কথাটা বলেই রাফি হো হো করে হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে লজ্জায় আয়রার অবস্থা খারাপ হয়ে যায়। দাঁড়াও চান্দু, আমার সাথে মশকরা, তোমাকে এর মজা দেখাবো আমি। কথাটা নিজ মনে বলে আয়রা গিয়ে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে শোয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়ে। কিছু সময় পরে রাফি ওয়াশরুম থেকে এসে আয়রাকে ঘুমে দেখে ওর কপালে ভালোবাসা পরশ এঁকে দেয়। তারপর নিজেও অন্য পাশে এসে আয়রাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রাফির থেকে ওর মা বাবার সত্যিটা কি লুকানো আমাদের উচিত হচ্ছে? বাবা মা বেঁচে থাকতেও ছেলেটা নিজেকে অনাথ মনে করে। এবার অন্তত ওকে সত্যিটা জানানো দরকার। না, এখনো সঠিক সময় আসেনি। ওর বাবা মায়ের সেই অ্যাক্সিডেন্টের পেছনে আসলে কার হাত আছে এটা এখনো আমি জানতে পারিনি। যতদিন না এটা জানতে পারছি ততদিন কাউকে কিচ্ছু বলা যাবে না। ওর বাবা মায়ের লাইফ রিস্ক আছে। কিন্তু এভাবে আর কতদিন তাদের লুকিয়ে রাখবে? লাইফ রিস্ক তো রাফিরও আছে। তাহলে ওর সাথে কেন আমাদের মেয়ের বিয়ে দিলে? রাফির বয়স এখন 20 বছর। ওর বাবা মায়ের উইল অনুযায়ী যদি তারা মারা যায় তো ওর 21 বছর পূর্ণ হলে ওদের সমস্ত সম্পত্তির মালিক হবে রাফি। আমার ধারণা 15 বছর আগেও অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল শুধুমাত্র এই সম্পত্তির জন্য। যে বা যারা এই কাজটা করেছে তারা রাফির 21 বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় আছে। তার মানে তো আর 1 বছর পরে রাফির লাইফ রিস্ক আছে। হ্যাঁ, আমার ধারণাও তাই। 1 বছর পরে ওই কালপ্রিট রাফির উপর অ্যাটাক করবে। তুমি সবকিছু জেনে কেন আমাদের মেয়ের জীবনটা নষ্ট করলে? ওর যদি কোনো বিপদ হয়? আমার মেয়ে খুবই বুদ্ধিমতী, ওর কিছু হবে না। আমার মনে হয় রাফির পরিবারের কেউ এই কালপ্রিট, আর তাকে খুঁজে বের করার জন্যই আমি আয়রাকে ওই বাড়িতে পাঠিয়েছি। দেখো, আমার মেয়েটার যেন কোনো বিপদ না হয় আবার। তুমি কিছু চিন্তা করো না। আমার মেয়েকে আমি যে উদ্দেশ্যে ওই বাসায় পাঠিয়েছি ও ঠিক সেই কাজ সফলভাবে করবে। এই 1 বছরের ভেতরেই ও আসল কালপ্রিটকে খুঁজে বের করবে, আর ওর উপর কেউ সন্দেহও করবে না। দেখো, আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। আয়রার বাবার বাড়ি 2 দিন থেকে ওরা সবাই আবার রাফির বাসায় ফিরে আসে। সন্ধ্যায় রওনা দেওয়ায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এসেই ওরা কোনো রকম কয়টা খেয়ে শুয়ে পড়ে, কারণ পরদিন সকালে আয়রা আর রাফির দুজনেরই অফিস আছে। রাফি তুমি গিয়ে ব্রেকফাস্ট শুরু করো, আমি একেবারে রেডি হয়ে নিচে আসছি। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং ভাইয়া, ভাবি কোথায়? দেখ গিয়ে, নবাবের বেটি হয়তো পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো। ছি, এ কেমন মেয়েকে ঘরে তুললি তুই রাফি? বাড়ির বউ কোথায় সকাল সকাল উঠে নাস্তা পানি বানাবে? তা না, সে এখনো নিচেই আসতে পারলো না। জমিদারের ঝি কোথাকার। সকাল সকাল আমাকে নিয়ে গসিপ শুরু হয়ে গেছে নাকি? এই বাড়িতে তো দেখছি আমাকে নিয়ে ভাবার মানুষের অভাব নেই। এসে গেছে জমিদারের বেটি। তা বলি, কটা বাজে খেয়াল আছে তোমার? বাড়ির বউ এত দেরি করে উঠলে কাজগুলো কে করবে শুনি? ও মা, কাজের লোক থাকতে আমি কেন কাজ করতে যাব? কাজের লোক তো অন্য কাজ করবে। এবারের নিয়ম, বাড়ির রান্না বাড়ির বউরা করে, বুঝতে পারলে? সে তো আপনারাও এই বাড়ির বউ,
তো রান্নাটা বরং আপনারা দুজনেই করুন। কেন? তুমি থাকতে? মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন স্যার। আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা অফিস ম্যাম। জি না স্যার, আমি কিছুই ভুলিনি, বরং আপনি ভুলে গেছেন। আপনি আমার হাজবেন্ড, আর তাই অফিস বা বাড়ির সব জায়গায় আপনি আমার হাজবেন্ড হয়েই থাকবেন। আমাকে অফিসে এসে আপনি করে বলতে হবে না বা ম্যাম বলতে হবে না। বাসায় যেভাবে তুমি করে বলো সেভাবে এখানেও তুমি করে বলবে। ঠিক আছে। এখন বলো কি জন্য আমার কেবিনে এসেছো? আপনাদের রিসেন্ট প্রজেক্টটা তোমার দুলাভাই হ্যান্ডেল করছিল। আজকে হিসাবে বসে দেখলাম, হিসেবে অনেক গরমিল। প্রায় 75 কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। কি বলো? এত টাকার হিসেব না মেলা তো আর কাকতালীয় কোনো ব্যাপার না। নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। এর আগেও দুলাভাইয়ের করা প্রজেক্টের কাজে আমি টাকা 9-6 পেয়েছি। আপাতত এই ব্যাপারটা আমাদের ভেতরেই থাকুক। আমি আগে বাবার সাথে বসে এই বিষয়ে কথা বলি, তারপরে লিগ্যাল ইনকোয়ারিতে বসবো। ঠিক আছে, আসছি আমি। শোনো, হ্যাঁ বলো। তোমার বউয়ের এখন একটা কিছু মিছুর খুব প্রয়োজন। তা না হলে ও কাজে কনসেন্ট্রেট করতে পারছে না। আচ্ছা তাই নাকি? জি হ্যাঁ, তাই। আচ্ছা, কাছে এসো। আয়রা রাফির কাছে এগিয়ে আসলে রাফি ওর ঠোঁটে একটা কিস দেয়, তারপর কেবিন থেকে বেরিয়ে যায়। রাফি যেতেই আয়রা ধপ করে চেয়ারে বসে পড়ে, তারপর চিন্তিত কণ্ঠে বলে, উফ, এত দিক কিভাবে সামলাবো আমি? সবার আগে এটা খুঁজে বের করতে হবে রাফির বাবা মাকে কে কে মারতে চায়। বাবার ধারণা ঠিক হলে সেটা ওই বাড়ির কেউ হবে। আমার হাতে এই 1 বছর সময় আছে। আমাকে যা করার খুব দ্রুত করতে হবে, না হলে 1 বছর পরে রাফির লাইফ রিস্ক আছে। সেটা আমি কোনোভাবেই হতে দেব না। এর ভিতরে আয়রার কাছে তনুর কল আসে। হ্যালো ভাবি। হ্যাঁ তনু, বলো। ভাবি, তুমি আজকে বাসায় এসো না? হঠাৎ এই কথা? মা, জেঠি আর আপু মিলে কি সব প্ল্যান করেছে তোমাকে জব্দ করার জন্য, তাই তুমি আজকে বাসায় এসো না। ধুর পাগলি, ওরা এমন অনেক কিছুই করবে, তার জন্য কি আমি ওদের ভয় পেয়ে থাকবো নাকি? তুমি কিছু চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, রাখছি এখন। তুমি একটু সাবধানে থেকো। আচ্ছা। কলটা কেটে আয়রা মনে মনে বলে, এই 3 বিটকেল মহিলা আবার কি ঝামেলা পাকানোর প্ল্যানিং করছে কে জানে। ইয়া মাবুদ, তুমি জানো আমি যেন সবটা সামলে নিতে পারি। ওরা যাই করার প্ল্যানিং করুক, আমি যেন সবটা ভেস্তে দিতে পারি। সন্ধ্যায় রাফি আর আয়রা বাসায় ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসে। তখনই অনু পায়েসের বাটি নিয়ে হাজির হয়। ও মোট 3টা বাটি পায়েস নিয়ে হাজির হয়। এই নাও রাফি ভাই, আমি পায়েস বানিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। ভাবি, তুমিও নাও। বাহ বাহ অনু, তুমি এত সুমতি হলে কিভাবে? তুমি আমাকে ভাবি বলে ডাকলে, যাক শুনে খুশি হলাম। দাও পায়েস দাও, খেয়ে দেখি কেমন হলো। আচ্ছা, তুমি আবার আমার পায়েসে কিছু মেশাওনি তো? আমি আমি কেন তোমার পায়েসে কিছু মেশাতে যাব? তুমি যে কি বলো না, আমি কি এতই খারাপ নাকি? হতেই পারে কিছু মিশিয়েছো, তাই এত আদর করে আমাকে ভাবি বলে ডাকছো, আবার পায়েস রান্না করে খাওয়াচ্ছ। আরে না, তুমি যে কি বলো না, আমি আসলে ভেবে দেখলাম এতদিন শুধুই তোমার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, তাই ভাবলাম একটু মিষ্টি মুখ করিয়ে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিই। এসব কি হচ্ছে আয়রা? ও তোমার সাথে সব ঠিক করতে চাচ্ছে আর তুমি কি না ওর সাথে এমন আচরণ করছো। আমি কিন্তু এটাকে সাপোর্ট করছি না। আরে এত সিরিয়াস হয়েও না, আমি তো মজা করছিলাম ওর সাথে। অনু পায়েস দাও, খেয়ে দেখি, আর তুমিও খাও। হ্যাঁ এই নাও, আমিও খাচ্ছি। কথাটা বলে অনুও পায়েস খেতে শুরু করে আর মনে মনে বলে, খাও না খাও, বেশি করে খাও, আর একটু পরেই বুঝতে পারবে মজা। আমার সাথে লাগতে আসা, খুব চ্যাটাং কথা বলো তাই না? আজকে সব কিছুর মজা হাড়ে হাড়ে টের পাবে একদম। পায়েস খাওয়া শেষে ওরা 3জন বসে টুকটাক গল্প করতে থাকে। তখন ড্রয়িং রুমে কাকি আর জেঠি আসে। আজকের অফিস কেমন কাটলো আয়রা? জি ভালো। সারাদিন এত কাজ করে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। খাও, অনুর বানানো পায়েসটা খাও বেশি করে। কাকি আর জেঠির কথা শুনে আয়রা তো পুরাই অবাক হয়ে যায়। ও মনে মনে ভাবে, ব্যাপারটা কি হলো? এই 3 রমণী হঠাৎ এমন উল্টো সুরে গান গাওয়া শুরু করলো কেন? পায়েসের ব্যাপারটা তো আমি সামলে নিয়েছি, কিন্তু তারপরও এদের এমন ব্যবহারের কারণ কি? নাকি আরো কোনো ঝামেলা পাকানোর ধান্দায় আছে এরা? আয়রার মনে মনে চিন্তা করার ভিতরেই হঠাৎ অনু ও মাগো বলে চিৎকার করে ওঠে।
তারপর পেটে হাত দিয়ে তাড়াতাড়ি নিজের রুমে দৌড় দেয়। অনুকে দেখে আয়রা মুচকি হাসতে থাকে। অনুর পিছু পিছু কাকি আর জেঠিও যায়। কি হলো বলো তো? অনু ওইভাবে চিৎকার করে পেট চেপে ধরে ছুটে পালালো কেন? পরের জন্য কুয়ো খুঁড়তে গিয়ে নিজেই সেই কুয়োয় পড়েছে। মানে হচ্ছে ও পায়েসে বাথরুম হওয়ার ওষুধ মিশিয়ে এনে আমাকে খাওয়াতে চেয়েছিল, কিন্তু ও যখন ওষুধ মেশাচ্ছিল আমি দেখে ফেলি। তারপরে ও একটু বাইরে বের হতেই আমি আর ওর নিজের জন্য চিহ্ন করে দেওয়া বাটিটা বদলে দেই। ওষুধ মেশানো বাটিতে চিহ্ন দিয়ে ভালো একটা বাটির চিহ্ন মুছে দেই। ওর আর আমার পায়েসের বাটির কালার তো সেম ছিল, আর তোমারটা আলাদা, তাই ও নিজেই নিজের ওষুধ মেশানো পায়েসটা খেয়েছে। এই জন্যই কি তুমি তখন বলছিলে ও পায়েসে কিছু মিশিয়েছে কিনা? এই না হলে আমার বুদ্ধিমতী বউ অফিসেও বস, বাড়িতেও বস। থাকো তুমি, আমি একটু গিয়ে দেখে আসি আমার ননদিনের কি অবস্থা। শত হলেও আজকে এত আদর করে আমাকে ভাবি বলে ডাকলে, তার উপরে আমার তো একটা দায়িত্ব আছে নাকি। আয়রা ড্রয়িং রুম থেকে অনুর রুমে এসে একটা শপিং ব্যাগ ওর হাতে ধরিয়ে, ডাক্তার, ওনাদের দুইজনের এখন কি অবস্থা? আগের থেকে ভালো কোনো রেসপন্স পেয়েছেন? দেখুন, এই 13 বছরেও ওনাদের দুইজনের কোনো ভালো রেসপন্স আমরা পাচ্ছি না। অ্যাক্সিডেন্টের কারণে ওনাদের দুইজনেরই ব্রেন খুব বাজেভাবে আঘাত পড়েছে। দুইজনই কোমায় চলে গেছে। ওনাদের সুস্থ হওয়ার কি কোনো আশা নেই? তেমন কোনো আশা আমি আপনাকে দিতে পারবো না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এমনভাবে বলবেন না ডাক্তার। চল, তবে আমার মনে হয় না যে ওনারা কখনো আগের মতো নর্মাল হতে পারবে। তবে একটা উপায় আছে, তাহলে হয়তো আমি শিওর না, তবে হয়তো ওনারা রেসপন্স করলেও করতে পারে। কি উপায় ডাক্তার? ওনাদেরকে ওনাদের ফ্যামিলির সাথে রাখলে হয়তো ওনারা রেসপন্স করলেও করতে পারে। এছাড়া দ্বিতীয় কোনো উপায়? না, এটাই শেষ একটা উপায় ওনাদের সুস্থ করার। ঠিক আছে ডাক্তার, আপনারা আপনাদের কাজ চালু রাখুন, আমি দেখছি কি করা যায়। আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। হ্যালো আয়রা মামনি। হ্যাঁ বাবা বলো। আমি তোমার শ্বশুরদের সাথে কথা বলেছি, ওনারা সবাই কালকে আসবে। তুমি আর রাফিও কি ওনাদের সাথে আসবে? হ্যাঁ বাবা, আমি আর রাফি প্রথমে অফিসে যাব, তারপরে সেখান থেকে আমি বাসায় এসে একটু কাজ আছে সেটা করে অফিস শেষ হলে রাফিকে নিয়ে ওই বাসায় আসবো। রাফিকে সব সত্যিটা জানানোর সময় এসে গেছে। কি বলছো বাবা? ওকে এখনই সব সত্যিটা বলা কি ঠিক হবে? এটা ছাড়া ওর বাবা মাকে সুস্থ করার আর কোনো উপায় নেই। ডাক্তার বলেছে ওনাদের দুইজনকে ওনাদের পরিবারের সান্নিধ্যে রাখলে ওনারা দ্রুত সুস্থ হয়ে ওঠার চান্স আছে। কিন্তু রাফি কি সবটা নর্মালি নিতে পারবে? কে কি নরমালি নিতে পারবো না এরা? না মানে বাবার সাথে কথা বলছিলাম, দুলাভাই যে টাকা হাতিয়ে নিয়েছে সেটা আপু নর্মালি নিতে পারবে কিনা সেটা বলছিলাম। ও আচ্ছা, কথা বলা শেষ? হ্যাঁ শেষ, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি। তাড়াতাড়ি এসো। রাফি চলে যেতে আয়রা তাড়াতাড়ি কলটা কেটে রাফির কাছে আসে। রাফি একটানে আয়রাকে নিজের কাছে এনে ওর কোমর জড়িয়ে ধরে, তারপর কানের লতিতে একটা কিস করে। পরম আবেশে আয়রা চোখ বুঝে নেয়। তারপর রাফি আয়রা চোখের পাপড়িতেও একটা কিস করে। আয়রার কোমর ছেড়ে এবার দুই হাত দিয়ে ওর দুই গাল ধরে ওর কপালে কিস করে রাফি। তারপর আয়রাকে শক্ত করে বুকের ভিতরে জড়িয়ে ধরে। আয়রাও পিছন দিক থেকে হাত দিয়ে রাফিকে জড়িয়ে ধরে। আজকে তোমাকে একটা কথা বলার আছে আয়রা। হ্যাঁ বলো। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, কবে কখন কিভাবে জানি না, তবে এখন তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না আমি। সত্যি বলতে আমিও তোমাকে ভালোবাসি রাফি, অনেক অনেক ভালোবাসি। বাবা মা এরপরে কেউ যদি আমার খেয়াল রেখে থাকে, আমার ভালো মন্দের চিন্তা করে থাকে, তাহলে সেটা হলে তুমি। এখন আমার একান্ত আপনজন হলে তুমি। বাবা মাকে তো সেই ছোটবেলায় হারিয়েছি, কিন্তু তোমাকে আমি হারাতে চাই না আয়রা। সবসময় এভাবেই আমার কাছে থেকে যেও। সবসময় থাকবো তো তোমার পাশে, কথা দিলাম। রাফি এবারে আয়রার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আয়রাও রাফিকে আপন করে নেয়। দুজনে একে অন্যতে মেতে ওঠে, ভালোবাসার নতুন সূচনা করে দুজন মিলে। পরের দিন সকালে রাফির জ্যাঠা জেঠি কাকা কাকি অনু তনু সবাই মিলে আয়রাদের বাসায় যায়। আয়রা আর রাফি যায় অফিসে। মিস্টার শিহাব, অফিসের সবাইকে নিচতলার গার্ডেনে আসতে বলুন, আমার দরকারি কথা আছে সবার সাথে। ওকে ম্যাম। আপনারা এসে গেছেন সবাই? তাহলে
দুলাভাই সামনে আসুন, আপনার সাথে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। হ্যাঁ আয়রা, বলো। কিছুদিন ধরে আপনি যে প্রজেক্টটা হ্যান্ডেল করছেন সেটা 75 কোটি টাকার হিসেব গরমিল পাওয়া গেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখো আয়রা, আমি জানি না এই টাকার ব্যাপারে। ও, আপনি জানেন না? এটা নিশ্চয়ই 1-2 টাকা নয় যে উড়ে গেছে, পুরো 75 কোটি। এতগুলো টাকার গরমিল নিশ্চয়ই কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। প্রজেক্টটা আপনার, তাই জবাবদিহিতা আপনাকেই করতে হবে। এর আগেও আপনার বেশ কিছু কাজ এমন টাকার গরমিল পাওয়া গেছে। তুমি কি বলতে চাইছো টাকাগুলা আমি চুরি করেছি? এই তো একদম ঠিক ধরেছেন। আমি এটাই বলতে চাইছি, টাকাগুলো আপনি সরিয়েছেন। আয়রা, মুখ সামলে কথা বলো। আপনি গলার আওয়াজ নিচে নামিয়ে কথা বলুন, ভুলে যাবেন না এটা অফিস। এখানে আপনি আমার স্টাফ আর আমি আপনার বস। রিসেন্ট একটা অ্যাকাউন্টে 75 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে, আর কাকতালীয়ভাবে অ্যাকাউন্টটা আপনার 7 বছর বয়সী ছোট বোনের নামে। এই যে তার ব্যাংক ডিটেলস। এবার কি বলবেন আপনি? না মানে, ওর অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো আমি কি করে জানবো? জানবেন যখন আমি পুলিশ কেস করব, তখন আপনি সবটা জানতে পারবেন। কি করব নাকি পুলিশ কেস বসাবো নাকি ইনকোয়ারি? না, এমনটা করো না। আমার সাথে তোমার আফুর জীবনও জড়িয়ে আছে। এমন কিছু করলে ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি বলি কি, চলো আমরা বরং ঠান্ডা মাথায় বসে ব্যাপারটা সলভ করি। সরি দুলাভাই ওরফে মিস্টার হৃদয়, আপনার মতো ঘরশত্রু বিভীষণের সাথে কোনো বসাবসি হবে না। আপনাকে আজকে এই চাকরি থেকে বহিষ্কার করা হলো। কাজটা তুমি ঠিক করলে না আয়রা, এর জন্য তোমাকে খুব পস্তাতে হবে। ঠিক বেঠিকের হিসেব না করে নিজের রাস্তা মাপুন। কাজটা করা কি ঠিক হলো? না মানে তোমার দুলাভাইকে কি আরও একটা সুযোগ দেওয়া যেত না? শত হলেও নাইরা আপুর জীবন ওনার সাথে জড়িয়ে আছে। সেটা আমিও জানি রাফি। বাবা ডাকছিলে আমাদের দুইজনকে। হ্যাঁ, তোমরা দুইজন একটু চলো আমার সাথে। আর রাফি, তোমাকে দুইজনের সাথে দেখা করানোর আছে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে চলো আমার সাথে। রাফি কিছুটা কৌতূহলী হয়ে পড়ে যে কার সাথে দেখা করানোর কথা বলেছে আয়রার বাবা সেটা নিয়ে। আয়রার বাবা দোতলার একদম শেষ রুমটায় গিয়ে ঢোকে। ওনার পিছু পিছু আয়রা আর রাফিও ঢোকে। কই, এখানে তো কেউ নেই। আছে আছে, একটু ধৈর্য ধরো। ওই দিকটায় চলো আমার সাথে। চিনতে পারছো এই দুইজনকে? এটা কিভাবে সম্ভব? মানে আমার বাবা মা বেঁচে আছে, তাহলে সেই অ্যাক্সিডেন্ট? কথাটা বলে রাফি ছুটে গিয়ে ওর মায়ের বেডের পাশে বসে পড়ে। কাপা কাপা হাতে ওর মায়ের হাতটা ধরে, তারপর আচমকা কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, মা তুমি বেঁচে আছো? মা, ও মা, কথা বলছো না কেন? কথা বলো তুমি। ও মা, মা দেখো না, আমি তোমার রাফি। দেখো আমি কত বড় হয়ে গেছি, তোমার ছেলে কত বড় হয়ে গেছে। ও মা, তুমি কথা বলছো না কেন? তুমি কি আমার উপরে রাগ করে আছো? তুই শুধু একটা বার আমার সাথে কথা বলো, তুমি যা চাইবে আমি তাই করব। তাও আমার সাথে কথা বলো মা। মাকে ছেড়ে এবারে রাফি ওর বাবার বেডের পাশে গিয়ে ওর বাবার হাত ধরে কান্না করতে করতে বলে, বাবা, ও বাবা, দেখো আমি তোমার ছেলে রাফি। তুমি আমাকে আদর করবে না? আমাকে বাবুন বলে ডাকবে না? কথা বলবে না আমার সাথে? কি হলো, চুপ করে আছো কেন? ও বাবা, কথা বলো না আমার সাথে। দেখো আমি এতদিন তোমাদের ছাড়া কতটা কষ্ট পেয়েছি। ও বাবা, একটাবার কথা বলো আমার সাথে, প্লিজ একটাবার কথা বলো। তোমরা যা বলবে আমি সব শুনবো, সব করব। ছোটবেলার মতো আর দুষ্টুমি করব না। আঙ্কেল, বাবা মা কথা কেন বলছে না? ওনারা কি আমার উপর রাগ করে আছে? আঙ্কেল প্লিজ বাবা মাকে একটাবার আমার সাথে কথা বলতে বলুন। 13টা বছর আমি বাবা মায়ের সাথে কথা বলি, তাদের কণ্ঠ শুনি না। দয়া করে বাবা মাকে একটাবার কথা বলতে বলুন। তুমি একটু শান্ত হও রাফি, নিজেকে একটু সামলাও। আঙ্কেল, বাবা মায়ের এই অবস্থা কিভাবে হলো? আর ওনারা আপনার কাছে এলো কিভাবে? সেদিনের সেই অ্যাক্সিডেন্ট, ডাক্তার তো বলল আমার বাবা মা মারা গেছে, তাহলে ওনারা এখানে এভাবে আপনার কাছে কিভাবে এলো? বলছি, সব বলছি। তার আগে তুমি একটু শান্ত হও, নিজেকে একটু সামলাও। বাবা ঠিকই বলেছে রাফি, তুমি প্লিজ কান্না করা বন্ধ করো। ঠান্ডা মাথায় বাবার কথা শোনো। হ্যাঁ বলুন, শুরু থেকে সবটা বলুন, আমি শুনতে চাই। তোমার বাবা আমার অনেক পুরনো বন্ধু। অনেক কষ্ট করেও তোমাদের এই বাড়িটা করেছে। অনেক সহায় সম্পত্তিও গড়েছে, যেগুলোর ব্যাপারে তুমি নিজেও জানো না।
তোমার বাবা কর্মঠ হলেও ওর দুই ভাই মানে তোমার জেঠু আর কাকা একেবারেই অকর্মণ্য। তোমার বাবা মায়ের ভেতরে কোনো অহংকার ছিল না, তাই ওর বাকি দুই ভাই আর তার পরিবারকে নিজের কাছে এনে তাদের সব দায়িত্ব নেয়। তারপর তুমি জানো না, কিন্তু তোমার বাবার অনেক সম্পত্তি আছে, যেগুলোর কথা তোমার জ্যাঠা জেঠি কাকা কাকি জানে। তোমার বয়স যখন 7 বছর, তখন তোমার বাবা মা সব সম্পত্তি তোমার নামে উইল করে দিতে চায়। এই ব্যাপারে তোমার জ্যাঠার কাকুকেও জানায় তোমার বাবা, আর এটাই তোমার বাবার কাল হয়ে দাঁড়ায়। সেদিন তোমার জন্মদিনের জন্য তোমার বাবা মা তোমাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই কি বলো? সেদিন ওদের সাথে আমাদেরও যাওয়ার কথা ছিল। ওরা আমাদের বাসার দিকেই আসছিল আর আমি ওদের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা ট্রাক এসে ওদের গাড়িতে মেরে দেয়। ঘটনাস্থলে রাফির মা আর রাফি জ্ঞান হারায়। আমার পৌঁছতে সেই ট্রাক চলে যায়। আমি গিয়ে ওদের সবাইকে রক্তাক্ত অবস্থায় পাই। আমি ওর কাছে যেতেই ও আমাকে বলে, আমার ছেলেটাকে একটু দেখে রাখিস। এইসব কিভাবে হলো? ওরা আমার সম্পত্তির জন্য এমনটা করছে। তোর বাসার কেউ? হ্যাঁ, কিন্তু ওরা জানে না সম্পত্তির উইল আমি করে ফেলেছি। রাফির 21 বছর পূর্ণ হলে সব সম্পত্তির মালিক হবে রাফি। তার আগে যদি ওর কিছু হয়ে যায় তাহলে সব সম্পত্তি অনাথ আশ্রমের নামে হয়ে যাবে। তাহলে আমি উকিলের সাথে কথা বলে তোর বাসায় এইটা জানিয়ে দিব, না হলে ওরা সম্পত্তির জন্য আবারও রাফিকে মেরে ফেলার চেষ্টা করবে। তোর যা ভালো মনে হয় কর, আমার ছেলেটাকে দেখে রাখিস। তুই আমাকে একবার অন্তত বল কে সে যে তোদের এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে। আমার ব্যাস, সেদিন এতটুকু বলার পরেই ও জ্ঞান হারায়। আর তারপর থেকে আজ অবধি তোমার বাবা মায়ের জ্ঞান ফেরেনি। ওরা দুজনেই কোমায় আছে। এতগুলো বছরে আমি এদের চিকিৎসায় কোনো কমতি রাখিনি, কিন্তু কোনো কিছুতেই ওরা রেসপন্স করেনি। আপনি এতদিন কেন আমাকে বাবা মা এর থেকে দূরে রাখলেন? কেন সত্যিটা আমাকে বললেন না? তোমার বাবা মায়ের এখনো লাইফ রিস্ক আছে। তুমি তোমার পরিবারের মানুষদের অনেক বিশ্বাস করো, কিন্তু আয়রা ওই বাড়িতে বউ হয়ে যাওয়ায় কম বেশি সবার আসল রূপই তুমি দেখেছো। আমি চাচ্ছিলাম না সেই কালপ্রিট কোনোভাবে জানতে পারুক তোমার বাবা মা এখনো বেঁচে আছে। তাহলে এখন কেন বললেন? ডাক্তার বলেছে শেষ একটা উপায় আছে তোমার বাবা মাকে সুস্থ করার, আর সেটা হলো ওদের পরিবারের লোকজনের সান্নিধ্যে ওদের রাখতে হবে। হতেও পারে তাদের সাথে থাকলে ওরা সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কিন্তু আসল কালপ্রিটকে না জানা পর্যন্ত আমি ওদেরকে তোমার পরিবারের মানুষদের কাছে রাখতে পারবো না। আর ওই পরিবার ছাড়া ওদের একান্ত আপন বলতে আছো শুধু তুমি, যার মাধ্যমে ওদের ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। তাই আমি তোমাকে এখানে আনলাম, যাতে প্রতিদিন তুমি এখানে এসে ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে ওদের সুস্থ করার চেষ্টা করতে পারো। এতগুলো বছর আমি জানতাম। রাফি, এবার ঘরে চলো, কালকে তো আবার অফিসে যেতে হবে। অফিস থেকে এসে না হয় এখানে কিছু সময় কাটাবে। হ্যাঁ চলো। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ এতদিন আমার বাবা মায়ের খেয়াল রাখার জন্য। আপনি না থাকলে আজকে হয়তো আমিও বেঁচে থাকতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তুমি শুধু আমার বন্ধুর ছেলে নও, আমারও ছেলে। ছেলে হয়ে বাবার কাছে কেউ কৃতজ্ঞ থাকে নাকি বোকা? যাও এখন গিয়ে ঘুমাও। কাল থেকে তোমার নতুন লড়াই শুরু, যেটাই তোমায় জিততেই হবে। জি আঙ্কেল। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মামুনি। ঘুম কেমন হলো? ভালো বাবা, আমি আর রাফি অফিসে যাচ্ছি। সন্ধ্যায় রাফি এসে ওর বাবা মায়ের সাথে দেখা করে যাবে। কেন, তুমি আসবে না? না বাবা, আমার একটা জরুরি মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। 2 মাস পর। আর মাত্র কয়েকটা মাস, তারপর রাফি এইসব সম্পত্তির মালিক হয়ে যাবে। কিন্তু ওর ওই বউটা অনেক শেয়ানা। ওই মেয়ে রাফির জীবনে থাকলে আমরা কখনোই রাফিকে দিয়ে এই সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে পারবো না। একদম ঠিক বলেছিস। ওই মেয়েকে রাফির জীবন থেকে তাড়াতে হবে, না হলে এই সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আমরা তো কম চেষ্টা করলাম না বলো? ওই মেয়ে তো কিছুতেই এই বাড়ি ছাড়ছে না। ও যদি না ছাড়ে তাহলে রাফির বাবা মায়ের মতো ওকেও এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আমার মনে হয় আমাদের একবার বসের সাথে কথা বলা উচিত। উনিই ভালো বলতে পারবে কি করলে ভালো হবে। একদম ঠিক বলছো। লাগলে ওই মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আমাদের পথে কোনো কাঁটা রাখা যাবে না। চলো বসের কাছে যাই, বস ঠিকই কোনো না কোনো উপায় বের করতে পারবে। এতক্ষণ সিসিটিভি ক্যামেরার ফুটেজে রাফির কাকি আর জেঠির কথা শুনছিল আয়রা। ও প্রতিদিনই ফুটেজ চেক করে।
এই 2 মাসে এরা মিলে অনেক চেষ্টা করেছে আয়রাকে তাড়ানোর। এই 2 মহিলাকেও খারাপ ভেবেছিল, কিন্তু এরা যে এত নীচ সেটাও বুঝতে পারেনি। ও আবারও ফুটেজ দেখায় মনোযোগ দেয়। আজকে ওকে জানতেই হবে কে সেই মেইন কালপ্রিট। সোর্সের ভিতরে ভূতটা আসলে কে সেটা ওকে জানতেই হবে। কিছুক্ষণ পরে ও সেটা জানতেও পারে। আসল কালপ্রিটকে দেখে আয়রা যতটা না অবাক হয় তার চেয়ে বেশি রাগ লাগে ওর। ইনি হলেন তার মানে আসল কালপ্রিট। এই সেই মানুষ যে আমার রাফিকে মারতে চায়, ওর মা বাবাকে মারতে চায়, যার জন্য ছোটবেলা থেকে আমার রাফি এতটা কষ্ট পেয়ে এসেছে। ওর বাবা মা বেঁচে থেকেও মরার মতো আছে। একটা মানুষ এতটা জঘন্য হয় কিভাবে? ছি। ড্রয়িং রুমে বসে আছে রাফির কাকা, জ্যাঠা, কাকি, জেঠি আর অনু। তনু ওর এক ফ্রেন্ডের বার্থডেতে গেছে। আয়রা রাফি অফিস শেষে বাসায় আসে। ওদের সাথে পুলিশও আসে। পুলিশ দেখে সবাই অবাক হয়ে যায়। এ কি, বাড়িতে পুলিশ কেন? এসব কি হচ্ছে রাফি? তোমাদের সাথে পুলিশ কেন এসেছে? জেঠু তুমি শান্ত হও, পুলিশ আমি না, আয়রা ডেকেছে। রাফির কথা শুনে জেঠি ফিসফিসিয়ে কাকিকে বলে, এই ছোট, ব্যাপারটা কি হলো বলতো? এই মেয়ে হঠাৎ বাড়িতে পুলিশ ডাকলো কেন? আমরা যে ওকে এমন জ্বালাই সেই জন্য ডাকেনি তো? আমাদের নামে নারী নির্যাতনের মামলা করে দেয়নি তো? তাও দিতে পারে, বলা যায় না। এবার কি হবে ভাবি? এই বয়সে এসে এখন কি তাহলে আমাদের জেলে পচে মরতে হবে? আমারও তো তাই মনে হচ্ছে। কি হবে? এই মেয়ে তো আমাদের কম সাবধান করেনি, কিন্তু আমরাই তো ওর কথা আমলে নেইনি। এখন মনে হচ্ছে সত্যি সত্যি জেলে পচে মরতে হবে। কি ব্যাপার কাকি, জেঠি, আপনারা দুইজন কি এমন গুজুর গুজুর করছেন সে তখন থেকে? না মানে আয়রা মা, বাড়িতে হঠাৎ পুলিশ কেন? কিছু কি হয়েছে? আরে শালা, আপনি তো দেখছি ভং পাল্টে ফেলেছেন একদম। তবে এইসব এখন আর কোনো লাভ হবে না। পুরো হিসেবের খাতা খুলে গেছে। এখন শুধু শাস্তির পালা। এসব তুমি কি বলছো মা? কিসের হিসেব, কিসের শাস্তি? তুমি তো আমাদের মেয়ের মতো। সরি, মেয়ের মতো না, মেয়েই তো তুমি আমাদের মা। এরা কি মেয়েকে একটু শাসন করতে পারে না নাকি? তার জন্য তুমি বাসায় পুলিশ নিয়ে আসবে? এই শুনুন, আপনাদের এইভাবে মানুষের নাটক না এবার বন্ধ করুন। আপনাদের অতীতের শাস্তি আপনাদের পেতেই হবে, ওটার কোনো মাফ নেই। অফিসার, এনাদের দুইজনকে অ্যারেস্ট করুন। ও আয়রা মা, মেয়ে হয়ে মায়েদের কেউ পুলিশের হাতে তুলে দেয় বলো তো? আমার শোনা মা, নিজের মাথাটা একটু ঠান্ডা করো। আমরা বরং একটু ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করি এই ব্যাপারটা নিয়ে। মা? কে মা? কার মা? আপনারা মা? লজ্জা লাগছে না নিজের মা বলতে? যদি সত্যি মমতা বলতে কিছু আপনাদের ভেতরে থাকতো তাহলে রাফির থেকে ওর মা বাবাকে কেড়ে নিতে পারতেন না? ছোটবেলাতেই ওকে এতিম করে দিতে। এখন তো আবার ওকে মেরে ফেলার প্ল্যানিং করছেন। এই আপনাদের কি একটু বুক কাঁপে না? যে ছেলেটাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলেন, তার প্রতি কি একটু মায়া মমতা কাজ করে না? কিভাবে পারেন ওকে মেরে ফেলার প্ল্যানিং করতে? শুধু সম্পত্তির জন্য? আচ্ছা, মানুষের জীবনে টাকা পয়সাই কি সব? স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, এগুলোর কি কোনো দাম নেই? এতটা অমানবিক কিভাবে হতে পারেন আপনারা? এসব তুমি কি বলছো? আমরা কেন ওর বাবা মাকে মারতে যাব? মিথ্যে কথা বলা বন্ধ করো। আমি মিথ্যা বলছি? আচ্ছা ওয়েট। কথাটা বলে আয়রা সেই দিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করে সবাইকে দেখায়। সবাই তো হতভম্ব হয়ে যায়। এরপরে আয়রা কাকায়ের সামনে গিয়ে বলে, কি ব্যাপার মিস্টার বস? এই সব কিছুর নষ্টের গোড়া? নিজের বড় ভাই ভাবিকে মেরে ফেলার চেষ্টা করতে একটুও বুক কাঁপেনি, তাই না? এতদিন ধরে কি ভালো সেজেই না ছিলেন? কেউ কখনো ঘুণাক্ষরেও টের পায়নি এই নোংরা খেলাটার পেছনে আপনি আছেন। এই বাড়িতে এসে থেকে আমার তো কখনো আপনার উপরে সন্দেহ যায়নি। ভালোই নাটক করতে পারেন আপনি। এবার বাকি জীবন জেলে এনজয় করবেন। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি সব কিছুর পেছনে আমিই ছিলাম। এই এত টাকা, সহায় সম্পত্তি, সব কিছুর লোভ আমাকে একদম জেকে ধরেছিল। রক্তের টানও আমাকে আটকাতে পারেনি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। রাফি বাবা, আমাকে ক্ষমা করে দিস পারলে। আমার জন্য তুই তোর মা বাবাকে হারিয়েছিস। এতগুলো বছর মা বাবার আদর স্নেহ ছাড়া বড় হয়েছিস। পারলে আমাকে ক্ষমা করে দিস। মা, বাবা, জেঠি, তোমরা এত খারাপ খুনি তোমরা? ও বাবা, তুমিও এমন একটা খারাপ কাজ করলে। নিজেকে তোমাদের মেয়ে বলে পরিচয় দিতেও আমার লজ্জা লাগছে। এমন মা বাবা যেন আমার শত্রুরও না হয়। মারে,
আমি যা করেছি সব তোর আর তনুর ভবিষ্যতের কথা ভেবে করেছি। তোরা দুইজন যাতে একটা ভালো জীবন পাস সেই জন্যই করেছি। পারলে আমাকে আর তোর মাকে ক্ষমা করে দিস মা। আমি তো চাইনি কখনো যে তোমরা কাউকে বাবা মা হারা করে তার সম্পত্তি লিখে নিয়ে আমার ভবিষ্যৎ করো। তোমাদের এই নিজ কাজের জন্য আমি তোমাদের কখনো ক্ষমা করব না। অফিসার, নিয়ে যান এনাদের। আজ থেকে আমি মনে করব আমার বাবা মা মৃত। এমন বাবা মার পরিচয় আমি দিতে চাই না। আপনাদের তিনজনকে অ্যাটেম্প টু মার্ডার কেসে অ্যারেস্ট করা হচ্ছে, চলুন। এক মিনিট, অ্যাটেম্প টু মার্ডার মানে? ওর বাবা মা তো মারা গেছে, তাহলে তো এটা মার্ডার কেস হয়। না, ওনারা মারা যায়নি। আমার মা বাবা ওনাদের বাঁচিয়েছে। ওনারা এখন কোমায় আছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই বয়সে এসে নাকি আমাকে এসব দেখতে হচ্ছে? আমার এক ভাই আমার আরেক ভাইকে খুন করতে চেয়েছিল, আর তার সাথে আমার নিজের স্ত্রীও জড়িত। এমন কিছু দেখার আগে আমার মৃত্যু কেন হলো না খোদা? তুমি এভাবে বলো না প্লিজ। আমি যা করেছি সম্পত্তির লোভে পড়ে করেছি, আমাকে ক্ষমা করে দাও দয়া করে। এমন জঘন্য কাজের পরও তুমি ক্ষমা চাও কোন মুখে? রাফির বাবা আমার ছোট ভাই। বাবা মায়ের মৃত্যুর পর ওকে আমি কোলে পিঠে মানুষ করেছি। আমার কাছে ও আমার সন্তানের মতো। সেই ভাই কিনা তোমরা মেরে ফেলতে চেয়েছিলে। হ্যাঁ রে ছোট, তোর কি মনে পড়ে না যখন আমাদের খারাপ অবস্থা ছিল ওই কিন্তু আমাদের এখানে এনেছে, নিজের বাড়িতে থাকতে দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে। তোর বড় ভাই ছিল, কিভাবে পারলি ওর সাথে এমনটা করতে? আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। তোরা তিনজন যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। আজ থেকে আমার জীবনে তোদের তিনজনের কোনো অস্তিত্ব থাকলো না। মনে করবো তোরা মারা গেছিস। এখন জেলে গিয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত কর, যা। সেদিন পুলিশ অ্যাটেম্প টু মার্ডার কেসে রাফির কাকা কাকি জেঠিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। রাফির বাবা মাকেও ওনাদের বাড়িতে ফিরিয়ে আনা হয়। দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। সেদিনের কিছুদিন পরে অনু হোস্টেলে চলে যায়। রাফি আইরা ওকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ও কারোর কথা শোনে না। তনু বাড়িতে থেকে পড়াশোনা করছে। রাফির বাবা মা এখন আগের থেকে অনেকটা সুস্থ। ওনারা এখন কথা বলতে পারেন, শুধু হাঁটাচলা করতে পারেন না। জেঠু এখন অনেক চুপচাপ হয়ে গেছে, রুম থেকেও তেমন একটা বের হন না। রাফির বাবার দেখাশোনা উনি করেন বেশি। রাফি আর আয়রার 2টি যমজ ছেলে মেয়ে হয়েছে। মেয়ের নাম রেখেছে রাফিয়া আর ছেলের নাম রেখেছে আবরার। ছেলে মেয়ে পরিবার নিয়েই এখন ওদের সুখে শান্তিতে দিন কাটছে।